তুই আমি বলছি ভাই বলছে বক হবে না, ওটা বোধহয় তুই বক হবে। ভাই যখন পাঠাইছে তুই বোকা, আমি তখন ওটা মনে করে আবার যখন তুই বোকা করে পাঠাইছি, ভাই তখন বুঝতে পারছে যে ওটা হয় নাই, তুই বোকা হবে, এটা তুই বলছিস, তুই বোকা। তো এই চাইতে কমেডি আর কি হইতে পারে। দর্শক, স্বাগত জানাচ্ছি সময়ের গল্পে। আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা, আর আমার সঙ্গে রয়েছেন তিনজন বিশেষ অতিথি। তারা অবশ্য একটা বিশেষ কারণে আজকে এখানে উপস্থিত হয়েছেন। আগামী 13 জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচয়ে আসছে গোলাম মামুন, আর সেই জন্যই আজকে বিশেষ অতিথিদের নিয়ে আমার বসা। আমাদের সঙ্গে রয়েছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন, আমার সঙ্গে আছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূর, এবং আমার সঙ্গে আছেন সবার পছন্দের অভিনেতা রাশেদ মামুন অপু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। সবাইকে সময় স্টুডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, শুরুতেই শিহাব ভাইয়ের কাছে জানতে চাই যে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু পরিবেশন। আচ্ছা, কেমন লাগছে এখন? এক্সাইটমেন্ট, একই সাথে একটু টেনশন, নার্ভাসনেস তো লাগেই। আমরা তো আমাদের কাজ যা করার হয়ে গেছে, এখন দর্শকের দেখার পালা। এখন প্রত্যেকটা মানুষের কাছে যে চেষ্টা নিয়ে, যে পরিশ্রম করেছি আমরা, যে উদ্দেশ্য নিয়ে, অনেক গরমের ভেতরে অনেক কষ্ট করে সবাই কাজ করেছি আমরা। মানে যে সময় শুটিং করেছি সেটা প্রচণ্ড গরম ছিল। তারপরে স্ক্রিপ্ট থেকে, রিহার্সাল থেকে শুরু করে ট্রেনিং, তারপরে পোস্ট প্রোডাকশন, পুরো টিম অনেক পরিশ্রম করে একটা প্রোডাকশন নিয়েছে। এখন এসছি দর্শকের সামনে। এখন দর্শক তো আমাদের এত কষ্ট কেয়ার করার দরকারই নেই, কি করছো না করছো তাদের তারা দেখবে, হ্যাঁ ভালো লাগবে বলে, হ্যাঁ ভালো হয়েছে, না ভালো লাগে। তো এনি রিয়াকশন ইজ ওয়েলকাম। আশা করি, বিশ্বাস করি দর্শকের কাছে গল্পটা ভালো লাগবে, গোলাম মামুনকে ভালো লাগবে, রাহিকে ভালো লাগবে, কোরআনকে ভালো লাগবে, এটুকু বিশ্বাস অন্তত আছে। আচ্ছা, এই যে গোলাম মামুনকে ভালো লাগবে যে বলেন, এটা তো একটা সিকুয়েল, আমরা সেটাও বিশেষ অনেকভাবে প্রশংসিত হয়েছে, বুকের মধ্যে আগুন। তো সেখান থেকে এখানে মানে চাপ কাজ করেছে কিনা যে এটা নিয়ে মানুষ কি ভাববে, দর্শক কিভাবে নেবে? এটা সিকুয়েল বলবো না, এটা একটা স্পিন অফ বলবো। স্পিন অফের একটা সাকসেস আমার আছে। আমার সিন্ডিকেট সিরিজ থেকে একটা ক্যারেক্টার নিয়ে আমি একটা স্পিন অফ করেছিলাম, মাইসেলফ অ্যান্ড স্বপন। ওইটাও হিউজ, সিন্ডিকেটে যেহেতু বেশি সাকসেসফুল ছিল মাইসেলফ অ্যান্ড স্বপন। এটাও তেমনি বুকের মধ্যে আগুনের একটা চরিত্র, তানিম রহমান অংশু টিমের বানানো চরিত্রটা গোলাম মামুন, এটা অনেক জনপ্রিয় হয়েছিল ওই সিরিজটিতে। তো সেই চরিত্র নিয়েই এইটা একটা স্পিন অফ। এটা একটু মানে সম্পূর্ণরূপে ভিন্ন একটা গল্প। বুকের মধ্যে আগুন একজন সুপারস্টারের মৃত্যু রহস্যকে কেন্দ্র করে, তো সে আত্মহত্যা করেছে না খুন হয়েছে, এই রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হয়েছে বুকের মধ্যে আগুনে। সেটা সেই চিত্রনায়কের গল্প, কিন্তু এটি গোলাম মামুনের গল্প। কমপ্লিটলি গোলাম মামুনের জীবন এবং জগৎ, তার ওয়ার্ল্ড, এবং সেই ওয়ার্ল্ডের তার সহযোগী যারা আছেন, যারা সেই ওয়ার্ল্ডের অন্যান্য পাত্রপাত্রী, তাদের গল্প। অসাধারণ। আচ্ছা, সাবিলা আপু অ্যাকশনে কাজ করেছেন, মানে কেমন লেগেছে? সবসময় তো খুব সুইট, খুবই একটা ইনোসেন্ট ব্যাপার থাকে, কিংবা কখনো কখনো একটু বিদ্রোহী ব্যাপার থাকে, কিন্তু অ্যাকশনে এই যে মানে এক্সপেকটেশন কেমন ছিল, আবার এখন কি এক্সপেক্ট করছেন, দর্শক কিভাবে নেবে আপনাকে? অনেক নার্ভাস ছিলাম, কারণ এই প্রথম অ্যাকশন কোনো জনরাতে কাজ করা, সেই সাথে যে ক্যারেক্টারটা প্লে করেছে একজন পুলিশ কর্মকর্তার ক্যারেক্টার, এটাও আমার প্রথমবার এই ধরনের ক্যারেক্টার প্লে করা। তার উপর মানে এত গুণী অভিনেতা অভিনেত্রীরা ছিল পুরো সেটে, যে ভীষণ নার্ভাস ছিলাম। আমার 100% দেওয়ার চেষ্টা করেছি, এখন বাকিটা দর্শকের উপর। আশা করি দর্শকের ভালো লাগবে, কারণ সবার একটা টিম ওয়ার্ক ছিল, সেই সাথে গল্পের মধ্যে তো একটা ইউনিক ব্যাপার আছে, এবং প্রতিটা আর্টিস্টই আসলে নিজের জায়গা থেকে ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা করেছে। সো আশা করি দর্শকের ভালো লাগবে। আচ্ছা, অপু ভাইয়ের ক্যারেক্টারটা নিয়ে একটু শুনি। আমরা তো ট্রেলারে দেখেছি একেবারে পুরো দস্তুর ভিলেন রূপে চলে এসেছেন, তো একটু যদি আমাদের হিন্টস দেন। একটু দেওয়া যেতে পারে। আচ্ছা, একটু আপাদমস্তক বলা যায় যে ক্যারেক্টারটি ভিলেন। আচ্ছা, কিন্তু শিহাব ভাই ক্যারেক্টারটা কি মানে বিভিন্ন জায়গায় নানাভাবে শেড দেওয়ার চেষ্টা করেছেন আর কি। তো ভিলেন বলতে আমরা যেভাবে বুঝি, গতানুগতিক সেই ভিলেন রূপে আসলে কোরামিনকে দেখা যাবে না। কোরামিন প্রতিটা জায়গায় সিচুয়েশন অনুযায়ী
ওই শেডটা নিয়ে কোরামিন আবির্ভূত হবে। তো এই অসাধারণ একটি ক্যারেক্টার শাহিন ভাই লিখেছেন এবং তার সঙ্গে কাজ করা একটা সৌভাগ্য যে কোনো আর্টিস্টের জন্য, কারণ উনি নিজে একজন ইনস্টিটিউশন। আর সবচাইতে বড় কথা হচ্ছে আসলে দর্শকদের কিছুই যায় আসবে না বললে, যে আমরা যে মানে পুরো টিমটা যে অমানসিক পরিশ্রম করেছি গরমের মধ্যে, আচ্ছা, এবং সেইখানে শাহিদ ভাইয়ের স্বভাব অনুযায়ী এক চুল কোনো ছাড় নেই। এমন একটা শুটিং করেছি, তারা ছোট্ট একটা উদাহরণ দিতে পারি, যে সকাল 8টা থেকে, সেই সময় গোটা বাংলাদেশ ছিল মানে গরমে 40 ডিগ্রি, একটা পুরো ছাদের মধ্যে যেখানে কোনো শেড, feels like 48 degrees 48 feels like, একটা ছাদের মধ্যে আমরা সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শ্যুট করেছি। শ্যুট করার পর শাহিন ভাইয়ের সেটা প্যানেলে যে মনে হয়েছে ভাল লাগে না শাহিন ভাইয়ের, এই শ্যুটটা আমরা আবার করেছি, সেদিনও ছিল ওরকম 52 ডিগ্রি তাপমাত্রা, ফিল লাইক 52 ডিগ্রি তাপমাত্রা। সো মানে আরও একটা ব্যাপার হচ্ছে, গল্পের লোকেশনের সাথে লোকেশনের কোনো আপনি মিল পাবেন না। আমার মনে হয় না কোনো ওয়েব সিরিজ বলি আর যেখানে শাহিন ভাই বলতে পারবেন স্পেসিফিকলি যে এটা একটা লোকেশন, ধরুন মানে উত্তরা একটা লোকেশন মতিঝিল, আর একটা লোকেশন বাড্ডা, আর একটা লোকেশন সাভার, আর একটা লোকেশন ঢাকার বাইরে। তারপরে প্রচুর ছোটাছুটি করতে হয়েছে, প্রচুর ছোটাছুটি এবং অমানসিক পরিশ্রম আর কি। এইখানে গোটা ইউনিট একটা কাজ করছে কারওয়ান বাজারের মতো একটা জায়গায়, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ট্রেলারে কারওয়ান দেখেছি বাজারকে যেভাবে পোর্ট্রেট করা হয়েছে, তো কারওয়ান বাজার শেষ হওয়া মাত্রই কোনো রেস্ট নাই, সাথে সাথে টোটাল ইউনিট মানে প্রায় 120 থেকে 140 জনের একটা ইউনিট, সঙ্গে সঙ্গে আবার আরেক জায়গায় শিফট করা। তো এই যে জার্নি, এই জার্নিটা আসলে দর্শকদের জানা উচিত। তো আমি আমার পরিতৃপ্তি জায়গাটা হচ্ছে আমরা সবাই চেষ্টা করেছি, সর্বোচ্চ চেষ্টাটুকু করেছি। জানি না কি হবে, তবে আশা করছি দর্শকরা ভালোভাবেই নেবেন বিষয়টা। অপু ভাই, এই যে ইয়াটার গল্পটা শুনে আমার আরেকটু জানতে ইচ্ছে করছে যে অনেকদিন ধরে তো ভিলেনে কাজ করছেন, তো এখানে পার্থক্যটা কি ছিল? এত পরিশ্রম করেছেন, এত কিছু করেছেন, কোনো ডিফারেন্সের জায়গা ছিল কিনা? না, আপনি ওই যে বললাম আপনাকে, প্রতিটা চরিত্রে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা যখনই কোরামিন ক্যারেক্টারটা আসছেন, উনি একটা আলাদা শেডে কোরামিনকে দেখাতে চেয়েছেন। তো এই শেডটা মানে এই হচ্ছে জায়গাটা আপনার জন্য কতটা চ্যালেঞ্জের ছিল? শাহিন ভাইয়ের কাজ করতে গেলে আমার চ্যালেঞ্জ মনে হয়, মানে শাহিন ভাইয়ের কাজ করতে গেলে আমার হাত পা মানে কাঁপাকাঁপি শুরু হয়, গলা শুকিয়ে যায়, যে কোনো মুহূর্তে ধমক খেতে পারি, মানে ধমক খাইও, এবং ধমকটাকে আমি আশীর্বাদ হিসাবেই নিই। তো আমি চেষ্টা করেছি আর কি, এটাকে গতানুগতিক ভিলেনের বাইরে কিছু একটা দেখা যাবে বলে আমি বিশ্বাস করি। শাহিন ভাই, মনে হচ্ছে যে এরা পেছনে পেছনে আপনাকে মনে মনে একটু বকাবকিও করেছে, কিন্তু এত দৌড়াদৌড়ি কেন? একটু কি সময় নিয়ে এদেরকে স্বস্তি দেওয়া সম্ভব ছিল না? এখানে অলমোস্ট 35 প্লাস লোকেশন। আচ্ছা, আমরা আমাদের প্রোডাকশনের বাংলাদেশে এখন যে অবস্থা, আমরা তো 35 দিন শুটিং করতে পারবো না গিয়ে। 35টা লোকেশনে 35 দিন আমাদের পক্ষে কারোর পক্ষেই করার কোনো প্রজেক্টই এটা অ্যাফোর্ড করতে পারবে না বাংলাদেশে প্রেক্ষাপটে। সো আমাদেরকে একদিনে 2-3টা লোকেশন কভার করতে হয়েছে ফর দ্য সেক অফ বাজেট এবং অন্যান্য অ্যাফোর্ডেবিলিটি জায়গা থেকে। তো সেই জন্যই এইটা ছোটাছুটি হয়েছে, আমরা কম্প্রোমাইজ করতে চাইনি বলে এই ছোটাছুটিটা হয়েছে। হয়তো এক লোকেশনের ভিতরে এই কোনো একটু দেখিয়ে ওই এমন যেমন ইয়া হয় না, এই পাশে এক সিন ঘুরিয়ে দিয়ে আরেক পাশে আরেক সিন, সেরকম করতে চাইনি। যে লোকেশনে কারণ বাজার করেছি আমরা, বাজার একটা চেইজ সিন করেছি, আমরা এমন একটা বাজার সিলেক্ট করেছি যেটা শুটিং করাই মানুষকে ঢুকতেও ভয় পায়। তো আমরা ওখানে 4টা ক্যামেরা দিয়ে, বাজারে যেতে মানুষ ভয় পায়, শুটিং কিভাবে আপনি এত রিস্ক করলেন? কারণ বাজার আমরা কম্প্রোমাইজ করার চেষ্টা করিনি, মানে অ্যাট লিস্ট মানুষের যাতে দেখে বুঝতে পারে যে ইট ওয়ার্কস। বাজেট আসলে ডিরেক্টরের পেছন কখনোই ছাড়ে না, যত বড় কাজই হোক বাজেটের একটা ইস্যু চলেই আসে আমাদের প্রেক্ষাপটে আর কি। আমরা কেননা আমরা যে প্রোডাকশনই বানাই, দর্শক কিন্তু ওই বাজেট টাজেট এগুলো কিছুই কেয়ারই করে না, তুমি কত বাজেট পাইছো কি পাইছো, কিন্তু সাথে সাথেই তুলনা করবে, আচ্ছা ইন্ডিয়ান ওয়েব সিরিজ ওইটার মতো হয় না, হয়েছে কিনা, বা নেটফ্লিক্সের ওইটা, অ্যামাজনের মতো ওইটা কম্পেয়ার করবে কিন্তু 100 কোটির প্রজেক্টের সাথে। একদমই তাই, তার তো এটা মাথায় গেল। সো আমরা চেষ্টা করি আমাদের সীমিত সময়ের মধ্যে যেটা আমরা মাগনা এবং কম দামের, সেটা হচ্ছে আমাদের পরিশ্রম, সেটাই দিয়ে দিই, সবচেয়ে চিপটাই নিজের মতো করে দিয়ে দিই। সাবিলা আপু, অ্যাকশনের আমি একটু অভিজ্ঞতা শুনতে চাই, যে আমরা একটা লাস্ট টাইম যে আমরা ট্রেলারের প্রিমিয়ার শোতে ছিলাম, তখন আপনি বলেছিলেন যে অ্যাকশনটা আমি বাসায়ও প্র্যাকটিস করতাম, সেই গল্পটা একটু সময়ের দর্শকদের শোনাবো। আমরা আসলে পুরো কাজটার শুরুটাই করেছিলাম, মানে স্ক্রিপ্ট পড়ার পরে শুরুটাই করেছিলাম হচ্ছে এই
অ্যাকশনের ট্রেনিংটা দিয়ে। সো ইন্ডিয়া থেকে দীপক দা এসেছিলেন, উনি আমাদেরকে আর কি ট্রেনিং দিয়েছিলেন এবং ট্রেনিং এর প্রথম দিন বাসায় যাওয়ার পর আমার মনে হয়েছে যে ওকে, সো এই কাজটা আসলে ট্রেনিংয়েই এত কষ্ট, তার মানে শুটিংয়ে আসলে আমার জন্য কিছু একটা অপেক্ষা করছে। সো একদিন যাওয়ার পর আমি রিয়েলাইজ করেছি এখানে আসলে শুধু ট্রেনিংয়ে করলে হবে না, এটা আমার নিজের থেকেও প্র্যাকটিস করতে হবে সো দ্যাট আমি আমার 100%টা দিতে পারি। তো আমি ভিডিও করে বাসায় আর কি প্র্যাকটিস করতাম। একা একা কিভাবে প্র্যাকটিস করতেন? একা একা তো ডেফিনেটলি করতাম না, বাসায় নেহালের সাথেই প্র্যাকটিস করতে হতো, তো ওর সাথেই প্র্যাকটিস করতাম এবং ভিডিও দেখাতাম যে এরকম এরকম করো, তো ওইভাবে করার চেষ্টা করতো। হাত পজিশনটা কোথায় হবে, হ্যাঁ মানে কি আসলে পশ্চারটা ঠিক আছে নাকি, মানে দীপক দা যেভাবে দেখাচ্ছিল ওই জিনিসটা আমার একদম অ্যাকিউরেসির সাথে মিলছে। আর আরেকজন যদি দেখে, মানে আমরা হয়তো ট্রেনিং এ থাকতে পারতাম 3 আওয়ার্স 4 আওয়ার্স, বাট এরপরও তো আরো অনেক সময় থাকতো। সো ওই সময়টা মানে চেষ্টা করেছে আর কি যতটুকু, মানে পুরো সময়টা একেবারে গোলাম মামুনের রাহি। হ্যাঁ, এবং ওই সময় তো অন্য কোনো শুটিং বা কোনো কিছুর তো প্রশ্নই আসে না, মানে জাস্ট পুরো গোলাম মামুনের রাহি হয়ে যতটুকু থাকা যায় সেটা চেষ্টা করেছি। আপনার জন্য কতটা রিস্ক বা কতটা চ্যালেঞ্জ ছিল যে সাবিলা এটা করতে পারবে কিনা, কিংবা? আমি ভাবি না যে এটা পারবে। আমি প্রথমে ওকে যখন কাজ করে ভাবছিলাম তুমি ওজন বাড়াও, 10-15 কেজি বাড়াও, একটু দাও মোটা সোটা লাগুক। তো চেষ্টা করেছে, এখন নিজের হাতে নাই তো, আর এটা খাইলে যদি না বাড়ে তো কেমনে হবে। তো সেই অবস্থা থেকে ভেবেছিলাম যে এটা এখন তাকে করতে হবে অ্যাক্টিং দিয়ে। আচ্ছা, যার যে ধরনের লুক, সে যে ধরনের ইমেজ, একটা লবঙ্গলতিকা ভাব আছে তার, একটু নরম সরম প্রেম করা, সেই জায়গা থেকে রাফ অ্যান্ড টাফ পাঞ্চ যা মারছে, আপনি যদি ধরেন ও অপুকে মারছে পাঞ্চ, এখন অপু পড়ে যাচ্ছে, সেটা তো বিশ্বাসযোগ্য হতে হবে, বিশ্বাস করবেন, আরে ওর পাঞ্চ খেয়ে পড়ে গেল, তো এটা কিন্তু তখন অ্যাক্টিং আনতে হয় যে অ্যাকচুয়ালি আমার পাঞ্চটা এত শক্তিশালী। তো সেটা সেই অ্যাক্টিংটা সে চেষ্টা করেছে। তখন এটা বাকি সব আসতে, তার বডি ল্যাঙ্গুয়েজে, ফেস এক্সপ্রেশনে আসতে, যে না, তখন মানুষ বিশ্বাস করে যে না, পাঞ্চটা আসলেই এত শক্তিশালী যে পড়ে গেছে। সো দ্যাটস, এই ট্রেনিংটা সেইখানেই কাজে লেগেছে। সো রিস্কটা ওইটাই ছিল, তো বাকিটুকু সে অ্যাক্টিং দিয়ে চেষ্টা করেছে। মানে সাবিলা একদম 100-তে 100 পাস। না না প্লিজ, আমি চাই না উনি 100 দিক, কারণ উনার 100 উনি কিন্তু এখনো দেয় না, উনি করছেন না। উনি একটা জায়গায় বলেছিল যে আমি 100% না 250% চেষ্টা করেছি, ওইটা শোনার পরে আমি বাসায় গিয়ে বলেছি যে আর মনে হয় মানে এটা এনাফ, মানে শিহাব শাহিনের কাছ থেকে এটা শোনাটা মানে এই যাত্রায় মনে হয় বেঁচে গেলাম, এই যাত্রায় বিশাল বড় একটা চেষ্টা অ্যাচিভমেন্ট করেছে, অবশ্যই চেষ্টাটা আছে, এবং এটা দেখতে হবে না, আমি এখন কোনো রায় না, দর্শক দিক রায় এটা, কিন্তু চেষ্টা এদের প্রত্যেকের চেষ্টা ছিল। মানে আমরা কল টাইম, এই গরম তো একটা ফ্যাক্টর, ইভেন কেউ কল টাইম কখনোই মিস করে না, ইভেন অপূর্ব, যে আমাদের তো সেই ইন্ডাস্ট্রি সুপারস্টার, এবং আছে যে তারা একটু দেরি করেই আসে, কিন্তু ভোর 5টায় আমাদের 4টা-5টায় কল ছিল, সে 4টা-5টায় হাজির হয়েছে, মানে তার লুক চেঞ্জ করেছে, সব মিলিয়ে মানে চেষ্টা সবাই 250% দিয়েছে। আচ্ছা, লুক চেঞ্জের বিষয়টা কিন্তু অলরেডি আমি একজন দর্শক হিসেবে অলরেডি কিন্তু সেটা পর্দায় আমরা দেখেছি। এই জার্নিটা হয়তো আমরা অপূর্বর কাছে শুনতাম, কিন্তু আপনি তার ডিরেক্টর হিসেবে আপনার কাছে একটু জানতে চাই যে অপূর্বর এই ট্রান্সফরমেশনটা, এটার পেছনের গল্পটা একটু শুনতে চাই, যে কিভাবে কি সম্ভব হলো আসলে। এই প্রজেক্টে ইনভলভ হওয়ার একটা বড় কারণ ছিল অপূর্ব, একটা আরেকজন পরিচালকের করা স্পিন অফ আমাকে করতে যখন অফার দেওয়া হয়েছে, আমি তখন নানাভাবে বলেছি, অনাগ্রহ প্রকাশ করেছি, কিন্তু তারা ইনসিস্ট করেছে বারবার। তো আমি অংশের সাথেও কথা বলেছি, সব মিলিয়ে যখন প্রজেক্টটাতে একটাই বড় আগ্রহের জায়গা ছিল যে অপূর্ব, এবং অপূর্বের সাথে কথা বলে দিয়েছি, আমি চাই যেটা তুমি আগে কখনোই করনি, যেটা আগে যেভাবে আগে তোমাকে কেউ দেখেনি, সেটাই চাই। তো এই থেকেই সে অপূর্ব যেভাবে ছিল, সে তার প্রিয় চুল যেভাবে বিসর্জন দিয়েছে, এটা একটা নমুনা দেখতে পাচ্ছি, কিন্তু ব্যথা নিয়ে, ইনজুর্ড হয়ে,
ভোরে ভোর সারাদিন যখন চেয়েছি আমরা তখন। শুনেছি যে উনি মাঝখানে শুটিং করতে করতে ইনজুর্ড হয়ে গিয়েছিলেন, তারপরেও কন্টিনিউ করেছেন। কন্টিনিউ করেছে, হ্যাঁ, মানে ওই কারণ বাজে শুটিং এর দিনটা, আচ্ছা মানে সকালবেলা কল ছিল, আর প্রথম টেকের পরেই তার ব্যাক পেনটা আসে, পুরনো এটা ব্যাক পেন। আচ্ছা আমরা ফিজিওথেরাপিস্ট নিয়ে আসি, এফডিসিডিতে সে চেক করে বলে যে আপনাকে কমপক্ষে 2 সপ্তাহ রেস্ট থাকতে হবে, বেড রেস্ট, তারপরে এরপরে আপনার যা ডিসিশন নিতে পারে। তো আমরা একটা বডি ডাবল জোগাড় করলাম তাৎক্ষণিকভাবে, যে ওর ড্রেস পরিয়ে, কিন্তু বডি ডাবলে দৌড়টা ঠিক লাগছিল না। তো 3 ঘন্টা ধরে সে শুয়ে রেস্ট নিয়ে তারপর সে নিজেই দিয়েছে সেই। আচ্ছা, এই যে শিহাব শাহীন, অপূর্ব আর সাবিলা নূর মিললেই একটা ম্যাজিক্যাল কিছু হয়ে যায়। এটা কমপ্লিটলি ডিফারেন্ট, এটা একদমই নতুন আমাদের 3 জনের জন্য, কিন্তু সেই সেম প্যাশন, সেম আন্ডারস্ট্যান্ডিং, সেম ইনভলভমেন্ট, এঙ্গেজমেন্টটা তো একই ছিল, কিন্তু জনরাটা আলাদা, গল্প আলাদা, লোকেশন সব কিছু আলাদা, ইনভলভমেন্ট আলাদা। অপু ভাই সবসময় মজার কথা বলেন, আপনার কাছে মজার গল্পই শুনতে চাই, যে এই যে এত বড় একটা সময় আপনারা অভিনয় করেছেন বা এই কাজটি করেছেন, তো সেখানে আসলে মজার কোনো অভিজ্ঞতা ছিল কিনা, কিংবা কোনো গল্প ছিল কিনা যেটা আসলে বললে। পরে হয়েছে মজার একটা অভিজ্ঞতা। আচ্ছা, বলার আগেই সবাই হাসছে, আমরা অবশ্যই শুনতে চাই। আচ্ছা, আমি শুটিংটা শেষ করে আমি ইউরোপ ট্যুরে গেলাম আর কি। আচ্ছা, আমি তখন স্পেনে। তো এর মধ্যে ইপি আমাদের যে সীমান্ত ফোন করলো, ভাইয়া আপনার একটা স্পেসিফিক একটা টেলারের জন্য একটা ডায়লগ লাগবে। আচ্ছা, এটা একটা ফ্যামিলি ব্যাপার, একটু গালি এক ধরনের, একটা গালিটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে আমার ট্রেলারে ইউজ আচ্ছা। করতে হবে। এখন আমি তো টাইম পাচ্ছি না, আমি হচ্ছে একটা সময় একটা পাবে যখন গেলাম, তখন সাইডে একটা ওয়াশরুমের ওখানে আমি ওটা রেকর্ডিং করে আমি মোবাইলে মানে ওখানে বসে আপনি রেকর্ড করছেন। হ্যাঁ, এর নম্বর 10 ডট 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 দিয়ে ইপির সীমান্তর কাছে পাঠাইছি। আচ্ছা, সীমান্ত সেটা কোনো ধরনের কোনো কথা না বলে ভাইয়ের কাছে পাঠাই ও মাই দিয়েছে। গড, ভাই এটা শুনে দেখে যে আমি ভাইকে শুনেছি কি আমার সাথে আর 2-3 জন ছিল, আমি মেসেজ আসছে, অডিও মেসেজ শুনছি, দেখি যে কি হলো, আমাকে গালি দিচ্ছে কেন? আচ্ছা ঠিক আছে, শুনে ওটা তুই তো জানো না। তারপর ভাইয়ের আবার ভাই না জাস্ট তারপরে আমি টট টট আমার একটা ফিরতে একটা এসএমএস আসলো ভাইয়ের ওখান থেকে, ওখানে বলা আছে তুই আমি বলছি ভাই বলছে। আমি তো তখন হাইওয়ের মধ্যে, আমি তখন বলছি তার মানে ওটা বক হবে না, ওটা বোধহয় তুই বক হবে। আমি আবার তুই বোকাচোদা। আচ্ছা, আপনারা দুইজন তারপরে ক্লিয়ারিফাই কে করলো বিষয়টা, যে আপনি টেক্সট পাঠিয়েছেন আরেকজনকে এসে? ভাই যখন পাঠাইছে তুই বোকা, আমি তখন ওটা মনে করে আবার যখন তুই বোকা করে পাঠাইছি, ভাই তখন বুঝতে পারছে যে না এই জায়গায় কোনো ঘাপলা আছে। ওনারই তো কাজ, ওনারই তো ওনার সংলাপটা তো ওনারই। হ্যাঁ, ওনার থেকেই তো ইপি আমাকে পাঠাইছে। ও ভাবছে যে কারেকশন দিছি বোধহয় আমি, যে ও প্রথমটা হয় নাই, তুই বোকা হবে, এটা তুই বোকা, সেই তুই বোকা। তো এই চাইতে কমেডি আর কি হইতে পারে? ভয়াবহ অবস্থা। আচ্ছা, এই যে সংলাপের জায়গা থেকে জানতে চাই, একটা ডিপেস্ট একটা সংলাপ আছে যে মিষ্টি ফল, গাছের মিষ্টি ফলটা খেতে হলে গাছের একদম মগডাল থেকে আগা থেকে খেতে হয়, মানে এই সংলাপ। এবং আপনার সঙ্গে আরেকজনও বোধহয় ছিল, মেজবাউদ্দিন সুমন ভাই। তো মানে এইটা একটু জানতে চাই যে সংলাপগুলো কিভাবে কি হলো। এটাই সিচুয়েশন অনুযায়ী কিছু সংলাপ এসেছে। এমনি মানে আমি খুব বেশি ডায়লগিং, ফিলোসফিক্যাল ডায়লগের ভিতরে দিয়ে যাইবার চেষ্টা করিনি এই গল্পে, কেননা এটা সারাক্ষণই দৌড়ের উপর আছে। একটা ফিউজিটিভের গল্প, আপনারা ট্রেলার দেখেই বুঝতে পারছেন যে গোলাম মামুনকে খুনের কোনো ঘটনায় সন্দেহ করা হচ্ছে, সে পালিয়ে গেছে। সো এটা অলওয়েজ অন দ্য রান। তো সেখানে সে ফিলোসফি ডায়লগ দেওয়ার জায়গাটা কম, তো সেই জায়গা থেকেই একটা দুইটা মুহূর্তে ইয়ার ডায়লগ আছে যে যখন কর্নার্ড হয়ে যায় তখন ইয়া বলে যে আপনি রিস্ক নিয়েন না, তখন সে বলে যে রিস্কটা নিতেই হবে, গাছের মানে রিস্কটা না নিলে তো ভালো ফল পাওয়া যাবে না, এটা সবার জন্যই সত্য। সাবিলা আপু, এই যে এত বড় একটা রিস্ক, আপনি বারবার রিস্কের কথা আসছিল, রিস্ক নিয়েছেন, কিন্তু অপূর্ব ভাইয়ের সঙ্গে তো আপনার অসাধারণ একটা জাদুকরি একটা ইয়া থাকে, কেমিস্ট্রি থাকে, তো অপূর্ব ভাইকে কোনো কমফোর্ট জোন ছিল কিনা? না, ডেফিনেটলি
শুধু অপূর্ব ভাইয়া না, শাহিন ভাইয়ের সাথেও যেহেতু এর আগে অনেক কাজ হয়েছে, তো সেখান থেকে যদি হয়তো এই কাজটা যদি এমন একজন ডিরেক্টর অ্যাপ্রোচ করতো যার সাথে আগে কাজ হয়নি, তখন টেনশনটা হয়তো আরো বেশি থাকতো। যেহেতু শিহাব শাহিনের সাথে আগে কাজ হয়েছে, সেই সাথে অপূর্ব ভাইয়ের সাথে এক ধরনের মানে খুব সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, আমাদের প্রফেশনাল আন্ডারস্ট্যান্ডিং আছে। সো সেখান থেকে আসলে কাজের বেলায় আমাদের খুব ইজি হয়েছে কাজ করা। গল্প আসলে যেভাবে জমে গেছে, আমরা আসলে শুনতে শুনতে আমার মনে হয় পুরোটাই শুনে ফেলবো এমন একটা অবস্থা। একটু এখানে আমরা স্টপ করে আমরা একটু প্রত্যাশার জায়গাটা শুনতে চাই সাবিলা আপুর কাছে ফার্স্টে। প্রত্যাশার জায়গা আসলে মানে আমাদের সবার এক্সপেকটেশনই অনেক, স্পেশালি আমার কাজ যারা পছন্দ করেন, আমার মানে তাদের কাছ থেকে আমি অলরেডি অনেক এক্সাইটমেন্ট পাচ্ছি। অপূর্ব ভাইয়ার একটা বিশাল ফ্যান বেজ আছে, তারাও ভীষণ এক্সাইটেড। শিহাব শাহিনের এর আগে যা যা কাজ হয়েছে সবগুলোই মানে সুপার হিট। সো সে মানে সবার কাজেরই কিন্তু আসলে একটা সুন্দর ধারাবাহিকতা আছে। সো সেখান থেকে প্লাস গল্পটা আছে, প্রত্যেকটা ক্যারেক্টারের একটা ইউনিক ফিচার আছে। সো সব মিলিয়ে এক্সপেকটেশন অনেক অনেক বেশি। অ্যান্ড মানে বাকিটা আসলে দর্শকের উপর। আশা করব দর্শক হইচই সাবস্ক্রাইব করে গোলাম মামুন দেখবে এবং ভালো লাগলো খারাপ লাগলো মানে যাই লাগলো আমাদেরকে জানাবে, আমরা সেটার জন্য অপেক্ষা করছি। আমরাও অপেক্ষা করছি যে কেমন লাগবে দর্শকদের। আচ্ছা, অপু ভাইয়ের কাছে একটু শুনতে চাই। না, এই প্রোডাকশনটার সবচাইতে ইউনিক ব্যাপারটা হচ্ছে এটার গল্প, আচ্ছা, তারপরে শিহাব শাহিন। গল্পটা আসলে ভালো হলে মানে বৈশ্বিক এই সময়ে কন্টেন্ট যদি যত বড়ই ডিরেক্টর আসুক না কেন, যত বড়ই আর্টিস্ট আসুক না কেন, কত দূর আর টেনে নিয়ে যেতে পারে। আমি খুবই আশাবাদী, কারণ এই গল্পটা নিজেই টেনে যাচ্ছে। আচ্ছা শিহাব ভাই, মেইন ক্যাপ্টেন তো আপনি, আপনার কাছে একটু জানতে চাই যে প্রত্যাশা এইটাই যে মানে এটা আমার হইচইয়ের জন্য প্রথম কাজ। আচ্ছা, দেশের বাইরে আমাদের একটা বড় অংশ, আমরা যে লক্ষ্য নিয়ে আমাদের নতুন প্রজন্মে আমরা যারা কাজ করছি পরিচালক, তাদের একটা লক্ষ্য যে বাংলাদেশ হবে বিশ্বের বাংলা কন্টেন্টের হাব, রাজধানী। তো সেইটার লক্ষ্যে একটা স্ট্যান্ডার্ড অলওয়েজ আমাদেরকে মেনটেন করতে হবে। এই দায়িত্ব নিয়ে বোধটা নিয়ে আমি কাজ করি, যাতে আমাদের দেশে হইচই নতুন এই প্ল্যাটফর্মে নতুন দর্শক আমার কাছে আমার কাজ পৌঁছাবে, তারা যাতে পছন্দ করে, এইটাই আমার প্রত্যাশা। যে আমার তাদেরকে যদি করা যায়, এঙ্গেজ করতে পারি, সেভাবেই সেই লক্ষ্য নিয়ে কাজ করেছি। আশা করছি, বিশ্বাস রাখছি যে তাদের কাছে পৌঁছাবে কাজটা। অবশ্যই পৌঁছাবে এবং দর্শক নিশ্চয়ই আপনার ছোট পর্দার কাজ বলেন, আপনার বড় পর্দার কাজ বলেন, যেভাবে সমাদৃত হয়েছেন আপনি, সেভাবেই আবারও হইচই আপনার একটা রেশ থেকে যাবে, আপনি একটা নিজস্ব ছাপ রেখে যাবেন। আচ্ছা, আমি একটু জানতে চাই, মাত্রই হইচই বলছিলেন, দর্শক আপনাকে বড় পর্দায় মূলধারার সিনেমায় আবার শিহাব শাহিনকে কবে দেখবে? আগামী বছর ইনশাল্লাহ। একটু আর কিছু শোনা যায় না, শুধু আগামী বছর কথা হয়েছে, আমার প্রোডিউসার মোটামুটি নির্ধারিত হয়েছে, গল্প মোটামুটি, কাস্ট একটুখানি যদি নির্ধারিত হয়। আচ্ছা, নির্ধারিত হয়নি। আচ্ছা, অবশ্যই আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব। আপনাদের সবাইকে অনেক অনেক শুভকামনা। গোলাম মামুন সবাই নিশ্চয়ই দেখবে এবং আবারও সবাই প্রশংসা করবে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আপনার কথা সত্যি হোক। হ্যাঁ, ধন্যবাদ সময় টেলিভিশনকে এবং ধন্যবাদ সময় গল্প এবং আপনাকে আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু।